Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to discuss about energy in SHM and SHM in spring. তো আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব যে সিম্পল হারমোনিক মোশনে এনার্জির ইকুয়েশনগুলো কি হয়, একটা স্প্রিংয়ের ওপরে কী রকম সিম্পল হারমোনিক মোশন কাজ করে সেটা আজকে আমরা দেখব। তো তার আগে আমরা এর আগের ক্লাসে যা যা শিখেছি সেটা একবার রিক্যাপ করে নেব। আমরা আগের ক্লাসে দেখেছি ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আমরা ইকুয়েশনটা বের করেছিলাম। ভেলোসিটি ইকুয়াল টু কী দেখেছিলাম? ভেলোসিটি ইকুয়াল টু আমরা দেখেছিলাম প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ইউজ করব যখন ডিসপ্লেসমেন্ট দেয়া থাকবে আর ভেলোসিটি বের করতে বলবে, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, আর একটা ভেলোসিটির কি ইকুয়েশন দেখেছি? ভেলোসিটি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, মানে যখন টাইম দেওয়া থাকবে, যে যেমন ধরো বললো যে 4 সেকেন্ডে এর ভেলোসিটি কত ছিল, অবজেক্টটার ভেলোসিটি কত ছিল, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, তারপর আমরা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন বের করেছি, মানে ত্বরণের ইকুয়েশন বের করেছি। ত্বরণ ইকুয়াল টু কী দেখেছি? এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, এটাকে আর একটাভাবে লেখা যায়, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকলে আমরা ত্বরণটা বের করতে পারবো, যদি টাইম দেওয়া থাকে তাহলে কী হবে? ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এইগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। আর একটা দেখেছিলাম টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এক্স বাই এফ। আবার আরেকটা হয় টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো আমরা এই ভিডিওতে আজকে দেখে নেব যে আমি আগের ভিডিওতে এই ইকুয়েশনটা কোনখান থেকে এসেছে আমি বলিনি, ওটা আমি স্কিপ করে গিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট এল বাই জি, এই ইকুয়েশনটা কোনখান থেকে আসছে সেটা আজকে একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছি যে ধরো একটা অবজেক্ট বা একটা পয়েন্ট যেটা তার মিন পজিশানে রয়েছে, ধরো এই পজিশানে একটা পয়েন্ট পি রয়েছে। পিটা যখন এই দিকে মুভ করছে, মুভ করতে করতে ধরো পি পয়েন্টটা এখানে আসলো, তো এটা হচ্ছে তোমার মিন পজিশান, এটা হচ্ছে, ঠিক আছে। তো এই পি পয়েন্টের সঙ্গে যুক্ত আরেকটা পয়েন্ট ছিল এক্স অ্যাক্সিসের ওপরে বি পয়েন্ট। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস। এই পি পয়েন্টটা যখন সার্কুলার মোশন করছিল এইভাবে, ঠিক আছে, তখন বি পয়েন্টটাও এইভাবে অসিলেট করছিল। ঠিক আছে, মানে বি পয়েন্টটা তখন অসিলেটারি মোশন করছিল। তো এই যে বি পয়েন্টটা অসিলেটারি মোশন করছিল, তো এই মোশন করার জন্য এনার্জিটা কোথা থেকেই পাচ্ছে বা এর এনার্জির ভ্যালু কত, তো সেটা আমরা বের করব। ঠিক আছে, যেহেতু তোমার এসএইচএম একটা মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে, তাহলে একটা মেকানিক্যাল সিস্টেমের কটা এনার্জি থাকে? দুটো টাইপের এনার্জি থাকে, একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, তোমরা যদি একটা এরকম পেন্ডুলাম দেখো, ধরো পেন্ডুলামটা এই পজিশনে রয়েছে, পেন্ডুলামটা যখন আমি বলেছিলাম যে এই পজিশনে যাচ্ছে, এক্সট্রিম পজিশনে, তাহলে দেখো একটা হাইটের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যখনই কোনো বস্তু বা পার্টিকেল বা কোনো অবজেক্ট যদি গ্র্যাভিটেশনের বিরুদ্ধে কাজ করে, তাহলে ওই বস্তুটার মধ্যে যে এনার্জিটা স্টোর হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। মানে ধরো প্রথমে ছিল এই পজিশনে, তারপরে তার হাইটটা বেড়েছে, এক্সট্রিম পজিশনে যখন গেছে, তাহলে কি হচ্ছে? এই পজিশনে গিয়ে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। যেহেতু গ্র্যাভিটেশনাল এনার্জির বিরুদ্ধে এটা কাজ করছে, তো এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। কেন? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ওয়ান টাইপ অফ কনজারভেটিভ ফোর্স, তার জন্য এই এনার্জিটাও হবে কনজারভেটিভ এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ওয়ান টাইপ অফ কনজারভেটিভ এনার্জি। ঠিক আছে, তো পরে যখন ধরো যখন এই অবজেক্টটা এক্সট্রিম পজিশনে গেছে, তখন সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, আমি বললাম। তারপরে অবজেক্টটা যখন এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশনের দিকে ব্যাক করবে, ধরো এই দিকে যখন ব্যাক করবে, তখন পোটেনশিয়াল এনার্জিটা
কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি যদি এখানে একটু ফ্রেশ করে আঁকি, এই এক্সট্রিম পজিশন থেকে যখন অবজেক্টটা এই দিকে আসবে মিন পজিশনের দিকে, তখন এখানে কি ছিল পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এই কাইনেটিক এনার্জিটাই এই অবজেক্টটাকে বা পেন্ডুলামটাকে মোশন করতে সাহায্য করবে। ঠিক আছে, তো আমাদের এখন দেখতে হবে যে এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ভ্যালু কত আসবে বা এর ইকুয়েশন কী হবে, আর শেষে দেখতে হবে যে এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা একই নাকি আলাদা। ঠিক আছে, তো আমরা প্রথম কি বের করব, প্রথম আমরা বের করব কাইনেটিক এনার্জি। তাহলে আমি যেটা বললাম যে আমাদের সিম্পল হারমোনিক মোশনে আমরা দু ধরনের এনার্জি দেখব, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আমরা যখন মেকানিক্স পড়বো তখন এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কী, ডিফারেন্স কী। তো তোমরা শুধু এখন জেনে রাখো যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন হয় এম জি এইচ। এই দুটো তোমরা ইকুয়েশন এখন মাথায় রাখো। ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা এখন ডিটারমাইন করব কাইনেটিক এনার্জি। আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি তখনই পাবো যখন ওই বস্তুটার ভর থাকবে, মানে মাস থাকবে। ঠিক আছে, আর ওই বস্তুটার ভেলোসিটি থাকবে, মানে ভি। ঠিক আছে, তখনই আমরা কাইনেটিক এনার্জি পাবো। আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা কী বলেছি, কে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আমরা ভি মানে কি, এখানে ভেলোসিটি। আমরা আগের ভিডিওতে দেখেছি যে ভেলোসিটির আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম। একটা হচ্ছে তোমার টাইমের সঙ্গে ইকুয়েশনটা কী ছিল, টাইমের সঙ্গে ইকুয়েশনটা ছিল এ ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, আর একটা ইকুয়েশন ছিল যেটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ছিল ডিসপ্লেসমেন্টের সঙ্গে। আমরা এই দুটো ইকুয়েশনই এই কাইনেটিক এনার্জিতে বসাবো, বসিয়ে দেখবো যে কাইনেটিক এনার্জির ভ্যালু কী আসে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে ভি ইকুয়াল টু বসাচ্ছি এ ওমেগা কস ওমেগা টি, হাফ এম এ ওমেগা কস ওমেগা টি, এটার স্কোয়ার। তাই তো, তাহলে এটা কি আসবে, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এটা একটা ইকুয়েশন আসলো। এটা কী রকম, যখন তোমার কোশ্চেন হবে এইরকম যে 5 সেকেন্ডে অবজেক্টটার কাইনেটিক এনার্জি কত, বা 4 সেকেন্ডে অবজেক্টটার কাইনেটিক এনার্জি কত, তখন তোমরা এই ইকুয়েশনটা ইউজ করবে। আচ্ছা, আর একটা ইকুয়েশন কী বেরোবে, কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি এর জায়গায় আমি এটা বসাচ্ছি ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে তখন, হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার মেন ইকুয়েশন কাইনেটিক এনার্জির। আচ্ছা, তাহলে এরপর আমরা এখান থেকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর মিনিমাম কাইনেটিক এনার্জি কীভাবে বের করব। ঠিক আছে, তো জেনারেলি এই ইকুয়েশনটা বেশি ইউজ হয় ডিসপ্লেসমেন্ট আর কাইনেটিক এনার্জির মধ্যে যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটা। তো আমরা এই ইকুয়েশনটা কী দেখতে পাচ্ছি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাই তো, আচ্ছা আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা পেয়েছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই তো, তো একটা পেন্ডুলামের ক্ষেত্রে ধরো পেন্ডুলামের এটা মিন পজিশন, এটা হচ্ছে তোমার এক্সট্রিম পজিশন। তাই তো, মানে এখানে এক্স ইকুয়াল টু 0 মিন পজিশনে, আর
তোমার এক্সট্রিম পজিশনে কি হয়, এক্স ইকুয়াল টু এ। তো আমি দেখব মিন পজিশনে আমার কাইনেটিক এনার্জি কত আসে আর এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি কত আসবে। আমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাই মিন পজিশন, ঠিক আছে, আমি ধরে নিলাম যে মিন পজিশনে কাইনেটিক এনার্জি, আমি যদি এখানে এক্সের ভ্যালু 0 বসাই তাহলে কত আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। আর যদি আমি এক্সট্রিম পজিশনে বসাই মানে প্রান্তীয় পজিশনে এক্স ইকুয়াল টু কি এ, তখন কাইনেটিক এনার্জি কত আসবে, এখানে যদি আমি এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিই তাহলে পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার মিনিমাম আর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, মানে আমি এখানটা লিখতে পারি এটা হচ্ছে কে ম্যাক্স আর এটা হচ্ছে কে মিনিমাম। আচ্ছা, আমি এটা পেন্ডুলামের ছবিটা এঁকে দেখে তোমাদেরকে বলেছি, তোমরা প্রথমে ইকুয়েশনটা দেখো বুঝতে পারতে। এই ইকুয়েশনে আমি যদি এক্সের ভ্যালু 0 বসাই তাহলে আমি কাইনেটিক এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো, আর যদি এক্সের ভ্যালু এ বসাই তাহলে কাইনেটিক এনার্জিটা মিনিমাম পাবো। এক্সের ভ্যালু 0 বসানো মানে সেটা হচ্ছে আমার মিন পজিশন, আর এক্সের ভ্যালু এ বসানো মানে সেটা হচ্ছে আমার এক্সট্রিম পজিশন। দুভাবেই তুমি ভাবতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমার যে এই পেন্ডুলামটা প্রথমে এই মিন পজিশন থেকে এই দিক দিয়ে গেল একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য এক্সট্রিম পজিশন দিকে, এক্সট্রিম পজিশন থেকে আবার ব্যাক করে আসছে। তো এক্সট্রিম পজিশন থেকে যখন মিন পজিশনে ব্যাক করে আসছে, এই মিন পজিশনে এর কাইনেটিক এনার্জিটা হচ্ছে সব থেকে বেশি ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটার জন্যই এই পেন্ডুলামটা বা এই অবজেক্টটা আবার এই দিক দিয়ে যাবে, মানে এই অবজেক্টটা আবার মোশন করবে এই দিক দিয়ে এই কাইনেটিক এনার্জিটার জন্যই, ঠিক আছে। তাহলে এরপর আমরা দেখব যে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কী বের হবে, ঠিক আছে। চলো, পোটেনশিয়াল এনার্জি মানে আমি কি বলেছি, কোনো একটা অবজেক্টকে বা বস্তুকে যখন তাকে গ্র্যাভিটেশন ফোর্সের বিরুদ্ধে ওই অবজেক্টের ওপরে কাজ করা হবে তখন ওই অবজেক্টটার মধ্যে একটা এনার্জি স্টোর হবে, যেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। মানে ধরো এই তো এই পেন্ডুলামটাকে যখন আমি এই এক্সট্রিম পজিশনে পাঠাচ্ছি মানে একটা হাইটের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তো এই পজিশন থেকে এইটা হচ্ছে মিন পজিশন, এটা মিন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। এই মিন পজিশন থেকে তোমার এক্সট্রিম পজিশনে পাঠাতে গেলে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই ফোর্সের ইকুয়েশন কি বলতে পারি আমরা, তার নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা বলতে পারি যে এই ফোর্সটা যদি এফ হয় এটা হচ্ছে এম ইন্টু এফ, মানে এইটা ফোর্স, আচ্ছা, এটা হচ্ছে মাস, আর এফ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। দুটো এফে গুলিয়ে ফেলো না। তাহলে আর আমরা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন কি দেখেছি, এম ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আমরা এসএইচএম এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা বের করেছিলাম। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। এই ফোর্সটাই একটা অবজেক্টকে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের দিকে ডিসপ্লেসমেন্ট করছে। আচ্ছা, আর এই মাইনাসটা কী জন্য দেওয়া রয়েছে, এই মাইনাসটা দেওয়া রয়েছে ডিরেকশনের জন্য, মানে বোঝাতে চাইছে এই মাইনাসটা যে আমার অবজেক্টটা মিন পজিশনের দিকে ব্যাক করতে চাইছে, মানে আমি ফোর্সটা এই দিকে অ্যাপ্লাই করছি কিন্তু এই অবজেক্টটা ফিরতে চাইছে এই দিক দিয়ে, ঠিক আছে। দেখো তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই ফোর্সটা যখন আমি অ্যাপ্লাই করছি এই দিকে, তখন অবজেক্টটা এক্সট্রিম পজিশনে যাচ্ছে, এবারে এক্সট্রিম পজিশন থেকে আবার তো অবজেক্টটা এদিকে ফিরে আসবে মিন পজিশনের দিকে, তখনও তো একটা ধরো ফোর্স কাজ করবে। ওই ফোর্সটা আর এই ফোর্সটা একই, ঠিক আছে, মানে এই ফোর্সটার দরুনই অবজেক্টটা আবার পুনরায় এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসবে, যেটাকে আমরা আগের ভিডিওতে দেখেছি, যেটাকে রিস্টোরিং ফোর্স বলেছি, ঠিক আছে। তাহলে আমি এই এফটাকে আবার লিখতে পারি, রিস্টোরিং ফোর্স যদি আমি এফ আর লিখি তো এটাকে আমি লিখতে পারি এম ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে। এটা তোমার
রিস্টোরিং ফোর্সেরও ইকুয়েশন, ঠিক আছে, মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা তোমরা মনে রাখবে। এরপর আমাদেরকে কী বের করতে হবে, আমাদের এম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি মানে আমরা কি বলেছি, কোনো একটা বস্তুকে গ্র্যাভিটেশন ফোর্সের বিরুদ্ধে কাজ করা, মানে পোটেনশিয়াল এনার্জির মানে হচ্ছে একটা ওয়ার্ক ডান, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে একটা ওয়ার্ক ডান, তাই তো। তো ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার পেন্ডুলামের ক্ষেত্রে এখানে ছিল 0, এটা এক্সট্রিম পজিশন 0, এক্স ইকুয়াল টু 0। যখন এটা আমার এই পজিশনে আসছে তখন এক্স ইকুয়াল টু এ, মানে আমার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 0 থেকে এ পর্যন্ত আসছে। দেখো এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে তোমার মিন পজিশন। আমার এই পজিশনেও আসতে পারে, তখন আমি একটা পোটেনশিয়াল এনার্জি পাবো। আবার এই পজিশনে আসলে তখন আমি একটা পোটেনশিয়াল এনার্জি পাবো। তার মানে আমার অবজেক্টটা 0 থেকে যে কোনো একটা এক্সের পজিশনে যেতে পারে, এই এক্সটা এক্সট্রিম পজিশনে হতে পারে বা যে কোনো পজিশন হতে পারে। তো আমরা এখানে ফোর্সের ইকুয়েশন কি পেয়েছি, মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, আর ডিসপ্লেসমেন্টটা আমি এখানে একটা ছোট অংশের জন্য ভাবছি ডিএক্স, ঠিক আছে। এরপর যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে দেখবে তোমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা তোমাদের এসে যাবে মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। এখানে মাইনাসটা হচ্ছে তোমার ডিরেকশন বোঝাতে চাইছে যে অবজেক্টটা আমার মিন পজিশনে ফিরে আসতে চাইছে, ঠিক আছে। তো আমি যদি পোটেনশিয়াল এনার্জির ম্যাগনিটিউডটা ভাবি তখন কিন্তু আমি মাইনাসটা বাদ দিতে পারবো, মানে শুধু পোটেনশিয়াল এনার্জির ম্যাগনিটিউড কত, মানে ভ্যালুটা কত, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে অনলি ম্যাগনিটিউডটা, মানে আর এখানে এই ইকুয়েশনটা কিসের ওপরে, মানে ডিসপ্লেসমেন্টের ওপরে ইকুয়েশন। মানে আমি যদি বলি আমার অবজেক্টটার 5 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তখন আমার পোটেনশিয়াল এনার্জি কত, তখন আমি এক্সের ভ্যালু 5 রাখবো, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমরা আর একটা কী দেখেছি, ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা তো আমরা প্রথম থেকেই জানি। তাহলে আমি এক্সের জায়গায় যদি এ সাইন ওমেগাটা পুট করে দিই তাহলে কত আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। মানে কি, ধরো যদি আমি বলি যে 4 সেকেন্ড পরে আমার অবজেক্টের উপরে পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হচ্ছে, তখন আমি এখানে টি এর ভ্যালু 4 রাখবো, ঠিক আছে। তখন আমি সেখান থেকে এই ইকুয়েশনটা ইউজ করে পোটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো, বুঝতে পেরেছো। তো জেনারেলি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনগুলোই বেশি ইউজ হয়, তো তোমরা এই টাইমের ইকুয়েশনগুলো মনে রেখো। টাইমের ইকুয়েশনটা কিছুই নয়, এখানে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগাটা পুট করে দিলেই ব্যাপারটা একই হয়ে যাবে। তো এরপর আমরা দেখবো যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আর মিনিমাম পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হতে পারে, ঠিক আছে। তো আমরা এই ইকুয়েশনটা নিয়ে আগাবো। আমরা কি পেয়েছি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আমি মাইনাসটা নিইনি কারণ মাইনাসটা হচ্ছে তোমার ডিরেকশন বোঝাচ্ছে জাস্ট। তো পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কখন হবে, যদি আমি এক্সের ভ্যালু 0 রাখি, এক্সের ভ্যালু 0 রাখলে পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে, তাই তো। তাহলে আমি যদি পেন্ডুলামের ক্ষেত্রে বা এসএইচএম এর ক্ষেত্রে দেখি আমার এক্সের ভ্যালু 0 কোথায়, মিন পজিশনে, ঠিক আছে। আচ্ছা, আর এক্সট্রিম পজিশনে এক্সের ভ্যালু কত, এ। তাহলে আমার ম্যাক্সিমাম এক্সের ভ্যালু কত, ম্যাক্সিমাম এক্সের ভ্যালু হচ্ছে এ। আমি যদি পি ম্যাক্স করি তাহলে আমার এক্সের ভ্যালু কত বসাতে পারবো আমি, এ। তাহলে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখানে এক্সের ভ্যালু কত, এখানে এক্স ইকুয়াল টু এ। তাহলে এইটা কোন পজিশন, এটা হচ্ছে তোমার এক্সট্রিম পজিশন। তাহলে আমি মিনিমাম পোটেনশিয়াল এনার্জি আর ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আমরা পেয়ে গেলাম। এরপর আমি একটা জিনিস বোঝাচ্ছি, বোঝো। দেখো, আমি একটা পেন্ডুলাম টানলাম, দিয়ে পেন্ডুলামটা এই এক্সট্রিম পজিশনে আসলো, ঠিক আছে। প্রথমে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা একে এখানে নিয়ে গেল, তারপরে এটা আবার এদিকে রিস্টোরিং ফোর্সের জন্য ফিরে আসবে, তাই তো। এটাই তো আমরা দেখেছি। তো
এইটা হচ্ছে মিন পজিশন, মানে এক্স ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ, মানে এক্সট্রিম পজিশন। যখন অবজেক্টটা মিন পজিশনে রয়েছে, এখানেতে মিন পজিশনেতে রয়েছে, তখন এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মিনিমাম, মানে 0। যখন অবজেক্টটা এক্সট্রিম পজিশনে, তখন এর কাইনেটিক এনার্জি মিনিমাম, মানে 0, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি 0 আমরা এর আগের ইকুয়েশনে দেখেছি। আরেকটা জিনিস ভাবতে পারো, যখন এই অবজেক্টটা এক্সট্রিম পজিশনে আসে, তখন কয়েক মিলি সেকেন্ডের জন্য ওই অবজেক্টটার ভেলোসিটি 0 হয়ে যায়। তাহলে আমরা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ইকুয়েশন কি দেখেছিলাম, হাফ mv স্কোয়ার, মানে ভি যদি কয়েক সেকেন্ডের জন্য 0 হয়ে যায়, তাহলে কী হবে, কাইনেটিক এনার্জি 0। এইভাবে তোমরা ভাবতে পারো। আবার যেই ইকুয়েশনের মাধ্যমে আমি করিয়েছি, সেভাবেও তুমি ভাবতে পারো। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কীভাবে বলতে পারি, কারণ এটাই হচ্ছে আমার এক্সট্রিম পজিশন, মানে হাইটটা যতটা উঠতে পারবে অবজেক্টটা, ম্যাক্সিমাম ততটাই উঠে গেছে। আমরা পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কী দেখেছিলাম, mgh, মানে এইচটা এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, যার জন্য এখানে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম। মিন পজিশনের ক্ষেত্রে কি, মিন পজিশনের ক্ষেত্রে এখানে ভেলোসিটিটা সব থেকে বেশি, যার জন্য কাইনেটিক এনার্জিটা সব থেকে বেশি, আর এখানে হাইটটা সব থেকে কম মিন পজিশনে, যার জন্য পোটেনশিয়াল এনার্জিটা সব থেকে মিনিমাম। তাহলে দেখো, এই যে যখন কাইনেটিক এনার্জিটা আমার মিনিমাম, তখন পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, মানে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার এখানে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে এই অবজেক্টটা যত এক্সট্রিম পজিশনের দিকে যাবে, তত কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে থাকবে। পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে 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 এখানে যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেল। আবার যখন ব্যাক করবে, তখন ব্যাক করার সময় পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে 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 আসবে। এই মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে, যার জন্য এই অবজেক্টটা আবার এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে একটা এক্সট্রিম পজিশন পর্যন্ত আবার অবজেক্টটা যাবে। ঠিক আছে, তারপরে আবার অবজেক্ট এখানে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এই এক্সট্রিম পজিশনেও কত, এই এক্সট্রিম পজিশনেও তোমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি মিনিমাম। ঠিক আছে, দিয়ে আবার যখন অবজেক্টটা এদিকে ফিরছে, তখন পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এনার্জি এসএইচএম এর ওপরে যে এনার্জির ইকুয়েশনটা, এটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা দেখব এসএইচএম অন স্প্রিং, মানে স্প্রিংয়ের ওপরে এসএইচএম কীভাবে কাজ করে, বা স্প্রিংয়ের ওপরে এসএইচএম কীরকম হয়। ঠিক আছে, এরপর আমরা দেখব এসএইচএম ইন স্প্রিং, মানে একটা স্প্রিংয়েতে সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশন কীরকমভাবে হয়। ঠিক আছে, তো দেখো আমি কি করছি, প্রথমে একটা স্প্রিং ড্র করছি। ধরো এই একটা স্প্রিং, এই স্প্রিংয়ের সাথে একটা বক্স বা অবজেক্ট এইভাবে অ্যাটাচ রয়েছে। তো আমাকে দেখাতে হবে কি, দেখাতে হবে যে এই বক্সটা সিম্পল হারমোনিক মোশন করবে বা অসিলেট করবে। এর সাথে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে কত টাইম পিরিয়ডের মধ্যে একবার অসিলেশন করছে এই বক্সটা। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু কে। আরেকটা জিনিস আমরা ধরে নিই যে এই স্প্রিংটা এখন যেই পজিশনে রয়েছে, এটা হচ্ছে এর মিন পজিশন বা নর্মাল পজিশন, মানে এই স্প্রিংটার উপরে আমরা বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করিনি, মানে স্প্রিংটা বেড়েও নেই বা স্প্রিংটাকে চেপেও রাখা হয়নি, মানে নো কম্প্রেশন, নো এক্সটেন্ডেড। ঠিক আছে, তো হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই স্প্রিংটা যে সারফেসের ওপর রয়েছে, এই সারফেসটা অবশ্যই ফ্রিকশন লেস হতে হবে। ঠিক আছে, তো এরপর দেখে নিই যে এই স্প্রিংটা কীভাবে অসিলেট করবে বা এই স্প্রিংটাতে কীভাবে সিম্পল হারমোনিক মোশন হবে। আমি কি বলেছি, এই স্প্রিংটা এখন মিন পজিশনে রয়েছে, মানে নর্মাল পজিশনে রয়েছে, আমরা কোনো রকম এর ওপর ফোর্স অ্যাপ্লাই করিনি। এরপর আমি কি করলাম, এই স্প্রিংটাকে
বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করলাম, দিয়ে চেপে দিলাম, মানে কম্প্রেস করে দিলাম, মানে ধরো অবজেক্টটা এখানে চলে আসলো। এই যে এটা ছিল নর্মাল পজিশন, এই নর্মাল পজিশন থেকে আমি ধরে নিলাম যে আমি এক্স ডিস্টেন্স আমি ওটাকে চেপে ঢুকিয়ে দিয়েছি। তার মানে কি, তার মানে আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। তো ফোর্স অ্যাপ্লাই যখন আমি স্প্রিংয়ের উপরে ফোর্স অ্যাপ্লাই করেছি, তখন অবশ্যই স্প্রিংও একটা বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। কেন? দেখো, তখন এই স্প্রিংটাও একটা বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ এই স্প্রিংটা তার নর্মাল পজিশন বা মিন পজিশনে ফিরে আসতে চাই। মানে আমি এইটা একটা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, তো স্প্রিং ভেতর থেকে নিউটনস থার্ড ল অনুযায়ী তো একটা বিপরীতমুখী ফোর্সও অ্যাপ্লাই হবে স্প্রিংয়ের মধ্যে। ঠিক আছে, তো যেই ফোর্সটা এই অবজেক্টটাকে মিন পজিশনে নিয়ে আসতে চাইবে, তাহলে আমি এই ফোর্সটাকে কি বলতে পারি? রিস্টোরিং ফোর্স, মানে এফআর বলতে পারি। আমরা পেন্ডুলামের সময় কি দেখেছিলাম, যে যেই ফোর্সটা অবজেক্টটাকে মিন পজিশনে ফিরে নিয়ে আসে তাকে রিস্টোরিং ফোর্স বলে। আচ্ছা, তোমরা একটা জিনিস গুলিয়ে ফেলো না, তোমরা সিম্পল হারমোনিক মোশন মানে অনেকেই পেন্ডুলামকে শুধুমাত্র পেন্ডুলামকে ভেবে বসে। শুধুমাত্র পেন্ডুলামেই কিন্তু সিম্পল হারমোনিক মোশন হয় না, অনেক ক্ষেত্রেই সিম্পল হারমোনিক মোশন হয়। ঠিক আছে, এটা মাথায় রেখো। এই স্প্রিংটার ক্ষেত্রেও দেখো, এটাতেও সিম্পল হারমোনিক মোশন হবে। তো এই যে ফোর্সটা বা রিস্টোরিং ফোর্সটা, এর ভ্যালুটা কিসের ওপর ডিপেন্ড করবে? যতটা আমি ডিসপ্লেসমেন্ট ঘটাবো, মানে এই এক্সের ভ্যালুর ওপরে। আমি মানে আমি যত চাপবো ভেতরের দিকে, মানে ধরো আমি এখানে একটা ফোর্স প্রয়োগ করে এই স্প্রিংটাকে ভেতরের দিকে চেপেছি, তো আমি যত চাপবো এফআর এর ভ্যালুটাও তত বাড়বে। ঠিক আছে, এবার আমি চাপছি কোন দিকে? আমি বাইরে থেকে ফোর্সটা প্রয়োগ করছি এই দিকে। ঠিক আছে, আর রিস্টোরিং ফোর্সটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এই দিকে। তার মানে দুটো ডিরেকশান হচ্ছে উল্টো। তো এটা যদি তুমি দেখো, রিস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়। ঠিক আছে, এরপর আমি আর একটা জিনিস দেখাচ্ছি। এরপর ধরো আমি যেই চেপে ধরেছিলাম স্প্রিংটাকে, এখন আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস বলে নিই, যখন আমি এইভাবে চেপে ধরে রেখেছি অবজেক্টটাকে, তখন কিন্তু এর ভেলোসিটি হচ্ছে 0। তখন অবজেক্টটার মধ্যে কোনো ভেলোসিটি নেই। ঠিক আছে, তো এরপর আমি কি করলাম, এরপর আমি এই ফোর্সটাকে তুলে নিলাম, মানে আমি এটাকে ছেড়ে দিলাম। তখন স্প্রিংটা কি করবে? স্প্রিংটা আবার তার আগের অবস্থায়, মানে আগের মিন পজিশনে ফিরে আসবে। মিন পজিশনে যখন ফিরে আসবে অবজেক্টটা, তখন কিন্তু এর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। মানে এই দিকে এফআরটা কাজ করেছে, যার জন্য এই অবজেক্টটা মিন পজিশনে ফিরে এসেছে। মিন পজিশনে ফিরে আসার সময় ভেলোসিটির ম্যাক্সিমাম, যার জন্য এর মধ্যে একটা এনার্জি থাকবে। ঠিক আছে, এই অবজেক্টের একটা মাস থাকবে, এই মাসটা ইনার্সিয়ার কাজ করবে, যার জন্য এই অবজেক্টটা আবার এই দিক দিয়ে যাবে, মানে কিছুটা এই দিক দিয়ে সরে আসবে। মানে তখন স্প্রিংটা মিন পজিশন থেকে আবার ঠিক এক্স দূরত্বই সরে আসবে। ঠিক আছে, এরপর যখন এক্স দূরত্বে সরে আসবে, তখন কি হচ্ছে? এফআরটা কোন দিকে কাজ করছে? এখন এফআরটা রিস্টোরিং ফোর্সটা এইদিকে কাজ করছিল, এর আগে এতক্ষণ এইভাবে এইদিকে কাজ করছিল। তো এরপর রিস্টোরিং ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, কারণ এটা হচ্ছে এক্সট্রিম পজিশনে চলে এসেছে। এক্সট্রিম পজিশনে চলে আসার পর আবার সে তার মিন পজিশনে ফিরে আসতে চাইবে। তো মিন পজিশনে কে ফিরিয়ে আনবে? রিস্টোরিং ফোর্স। তখন রিস্টোরিং ফোর্সটা আবার এই দিক দিয়ে উল্টো দিক থেকে অ্যাপ্লাই হবে, এফআর। ঠিক আছে, এই এফআরটা আবার একে মিন পজিশনে ফিরে আসবে। এই এফআরটা এই স্প্রিংটাকে বা এই অবজেক্টটাকে আবার তার মিন পজিশনে ফিরিয়ে নিয়ে আসবে, মানে এই পজিশনে ফিরিয়ে নিয়ে আসবে। এবার এই পজিশনে যখন আসবে, তখন ভেলোসিটি ম্যাক্সিমাম, আর এফআরটা কাজ করছে এই দিক দিয়ে। তখন কি হবে? তখন এই স্প্রিংটা আবার কম্প্রেস হয়ে যাবে, কম্প্রেস হয়ে এই পজিশনে চলে আসবে। মানে ব্যাপারটা দেখো একবার, স্প্রিংটা ছিল নর্মাল পজিশনে এরকম, তাকে যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তো স্প্রিংটা একবার কম্প্রেস হচ্ছে, তারপর আবার মিন পজিশনে ফিরে আসছে, তারপর আবার এই দিক দিয়ে এক্সটেন্ড হয়ে যাচ্ছে, এক্সটেন্ড হয়ে আবার স্যার মিন পজিশনে ফিরে আসতে চাইছে, মানে এই স্প্রিংটা অসিলেট করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্প্রিংয়ের এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। আমি তোমাদের খুব সংক্ষেপে জিনিসটা বোঝানোর জন্য বললাম।
আর এটা তখনই আমি এই যে স্প্রিংয়ের যে অসিলেশনটা হচ্ছে এটা তখনই সম্ভব এই সারফেসটা যেন ফ্রিকশনলেস হয়। তো তা সত্ত্বেও মানে এই যে স্প্রিংটা যখন আমি এখানে কম্প্রেস করছি, এই যে আমি বললাম এখানে আমি এক্স ডিসপ্লেসমেন্ট করছি, ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট করার পর 95% সে মিন পজিশনে ফিরে আসবে, ঠিক আছে। মানে আমরা এখানে অ্যাজাম্পশন করে নিচ্ছি যে 100%ই ফিরে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি 100% আসে না। তো ওটা কিছুটা 100% থেকে কম আসে। তো আমি এখানে বোঝার সুবিধার্থের জন্য এখানে 100% ধরে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে এফআরটা, ঠিক আছে, এটা আরেকটা জিনিসের ওপর ডিপেন্ড করে। আমরা ইয়েতে কি দেখেছিলাম যে তোমার পেন্ডুলামের ক্ষেত্রে কি দেখেছিলাম যে যখন আমার একটা অবজেক্ট এখানে উঠে আসছে, মানে হাইটে আসছে, তখন পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছিল কিসের জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। সিমিলারলি এই যে এফআরটা মানে রিস্টোরিং ফোর্সটা, এটার ইলাস্টিসিটির ওপর ডিপেন্ড করবে। কিসের ইলাস্টিসিটি? এটা স্প্রিংয়ের ইলাস্টিসিটির ওপর ডিপেন্ড করবে এফআরটা, ঠিক আছে। ইলাস্টিসিটি মানে ব্যাপারটা কি, মানে তোমরা অনেক রকমের স্প্রিং দেখেছো, এমনি তোমরা অনেক সময় দেখবে যে পেনের ভেতরে স্প্রিং থাকে, সেগুলো হচ্ছে নরম, ওর ইলাস্টিসিটিটা কম, মানে তুমি ওকে টেনে দিলে দেখবে ওটা বেড়েই রয়ে যায়, ওটা কম্প্রেস হতে পারে না, মানে তার মিন পজিশনে ফিরে আসতে পারে না। আবার দেখবে যে বাইকের যে স্প্রিংগুলো থাকে ওগুলোর ইলাস্টিসিটি অনেক বেশি, ঠিক আছে, ওইগুলোকে তুমি টেনে সেভাবে বাড়াতে পারবে না বা কম্প্রেস করতে পারবে না, করলেও ওটা মিন পজিশনে ফিরে আসে, চলে আসে অনেকটা, করলেও ওটা অনেকটাই মিন পজিশনে ফিরে চলে আসে। মানে ইলাস্টিসিটি যার বেশি, ঠিক আছে, সে তাকে মিন পজিশন থেকে চেঞ্জ করাটা খুব কঠিন, মানে অনেক বেশি ফোর্স প্রয়োগ করতে হবে। আর যার ইলাস্টিসিটি কম তাকে তুমি অনায়াসেই তার যে নর্মাল আকৃতিটা রয়েছে সেটা থেকে তুমি চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। তো আমি এই যে এফ আর প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটাকে আমি লিখতে পারি এফ আর ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা ইলাস্টিসিটির ওপরে ডিপেন্ড করে, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম যে ইলাস্টিসিটি বেশি হলে কে এর ভ্যালু বেশি হবে, ইলাস্টিসিটি কম হলে কে এর ভ্যালু কম হবে। ইলাস্টিসিটি বেশি মানে তুমি একটা স্প্রিংকে খুব সহজে তার নর্মাল স্ট্রাকচারটা থেকে চেঞ্জ করতে পারবে না, আর ইলাস্টিসিটি কম হলে তুমি অনায়াসেই তার স্ট্রাকচারটা চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। তো আমাদেরকে এখন দেখতে হবে যে এই স্প্রিংটা একটা ফুল অসিলেশন করতে কতটা টাইম নেয়, মানে আমাদেরকে টাইম পিরিয়ডটা বের করতে হবে, ঠিক আছে। ফুল অসিলেশন মানে কি? ফুল অসিলেশন মানে কি, প্রথমে মিন পজিশনে ছিল, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেল, একদিকের এক্সট্রিম পজিশনে গেল, তারপরে আবার মিন পজিশনে ফিরে আসলো, তারপরে আবার অন্য একটা দিকের এক্সট্রিম পজিশনে গেল, দিয়ে আবার যখন মিন পজিশনে ফিরে আসবে, মানে একটা ফুল অসিলেশন হবে, ঠিক আছে। তাহলে আমি সেক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত বের করতে হবে আমাকে। তো আমরা এর আগেই দেখেছি যে টাইম পিরিয়ডের আমরা একটা ইকুয়েশন বের করেছিলাম, টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এক্স বাই এফ। এক্স মানে যেখানে ছিল ডিসপ্লেসমেন্ট, আর এফ মানে ছিল অ্যাক্সেলারেশন। এটা ছিল তোমার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা কি দেখলাম যে এফ আর ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই মাইনাসটা কি? মাইনাসটা হচ্ছে ডিরেকশন ডিটারমাইন করছে, যে আমি যেই দিক দিয়ে আমি ফোর্সটা প্রয়োগ করছি বা ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি, আমার ডিসপ্লেসমেন্টটা যদি আমি এই দিকে করি তো এফআরটা কাজ করবে, মানে রিস্টোরিং ফোর্সটা কাজ করবে এই দিক দিয়ে, মানে এদের ডিরেকশনটা উল্টো, যার জন্য আমি মাইনাসটা ইউজ করি। তো আমি এখন যদি এই মাইনাসটা বাদ দিয়ে, ডিরেকশনটা বাদ দিয়ে জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে ভাবি, মানে আমি যদি নিই এফআর ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে, আর এফআর মানে কি? একটা ফোর্স। তো আমরা ফোর্স ইকুয়াল টু কী জানি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে এম ইন্টু এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, তাই তো। তো এখান থেকে আমি যদি বের করি এক্স বাই এফ ইকুয়াল টু চলে আসবে এম বাই কে। তো আমরা এইটাই এই ইকুয়েশনে পুট করবো এখানে, তাহলে এটা কত আসছে? 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার একটা স্প্রিংয়ের টাইম পিরিয়ড ফুল অসিলেশনের। আচ্ছা, এই যে স্প্রিংটা ধরো, এই যে স্প্রিংটা মিন পজিশন থেকে আবার ফিরে যাচ্ছে, একবার যাচ্ছে এইদিকে, আবার এই দিক দিয়ে ব্যাক করছে, ঠিক আছে। এটা কিসের জন্য করছে? এই যে স্প্রিংয়ের এই যে অবজেক্টের মাসটা, এটা ইনার্সিয়ার কাজ করছে,
মানে ওই অবজেক্টের ইনার্সিয়াটাই ওকে হেল্প করছে যে এই দিক দিয়ে আগিয়ে যেতে আবার কম্প্রেস হতে, ঠিক আছে। আর এই কেটা কি, কেটা হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট। মানে এখানে এখানে কে কে এর কাজটা কি, এখানে কে এর কাজটা হচ্ছে, কে এর কাজ হচ্ছে রিস্টোরিং ফোর্সটাকে মেনটেন করা, মানে এফআরকে মেনটেন করা। কী হবে, কারণ এই যে এফআর ইকুয়াল টু কে এক্স, এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টটা রিস্টোরিং ফোর্সকে মেনটেন করবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু 2 পাই ব্র্যাকেটে হচ্ছে আন্ডার রুট অফ ইনার্সিয়া অফ অবজেক্ট বাই কে, মানে স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে আবার ফোর্স ফ্যাক্টরও বলে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু মাথায় রেখো, কারণ এটা রিস্টোরিং ফোর্সকে মেনটেন করছে, তাই একে ফোর্স ফ্যাক্টরও বলে এই স্প্রিং কনস্ট্যান্টকে। তো এটাই হচ্ছে তোমাদের এসএইচএম ইন স্প্রিংয়ের যে সূত্র, টাইম পিরিয়ডের সূত্র, এটা দিয়েই অনেক অঙ্ক হবে, তো তোমরা এটা মনে রেখো। আর এফআর ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাও মনে রেখো, ঠিক আছে। দেখো এখানে দেয়া রয়েছে যে স্প্রিং থেকে কোনো বস্তুকে ঝোলালে তার টাইম পিরিয়ড কী হয় বিভিন্ন কন্ডিশনে। এটা হচ্ছে মেন সূত্র টি, এটা হচ্ছে মেন সূত্র টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট এম বাই কে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া রয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী সূত্রগুলো দেওয়া রয়েছে। যদি স্প্রিংটাকে এন অংশে ভাগ করা হয় তাহলে কি হবে, তাহলে এখানে কে জায়গায় হয়ে যাবে এন কে, ঠিক আছে। যদি দুটো আলাদা আলাদা স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট দুটো আলাদা K1 K2, যদি এদেরকে সমান্তরালভাবে যোগ করা হয় তাহলে তার টাইম পিরিয়ড কী হবে, এখানে দেওয়া রয়েছে, মানে কে জায়গায় হয়ে যাবে K1 প্লাস K2। তো এখানে বিভিন্ন কন্ডিশন রয়েছে, এটা তোমরা দেখে নাও। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, যখন স্প্রিংটা মিন পজিশনে আসবে, ঠিক আছে, তখন কি বলেছি, এর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। আর যখন স্প্রিংটা এক্সট্রিম পজিশনে যাবে, বা এই পজিশন হোক বা কম্প্রেস হয়ে এই পজিশনে আসুক, এই দুটো পজিশনেতেই এর ভেলোসিটি হচ্ছে 0। মানে আমরা যখন সে পেন্ডুলাম দেখেছিলাম, পেন্ডুলামটা যখন এক্সট্রিম পজিশনে আসছিল, এখানে এক্সট্রিম পজিশনে কয়েক মিলি সেকেন্ডের জন্য থেমে যায়। সিমিলারলি স্প্রিংয়ের ক্ষেত্রেও যখন স্প্রিংটা এক্সট্রিম পজিশনে আসে তখন কয়েক মিলি সেকেন্ডের জন্য ওই স্প্রিংটা থেমে যায়, যার জন্য ওখানে ভেলোসিটিটা 0 থাকে, ঠিক আছে। এটা তোমরা মাথায় রেখো। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এক্স বাই এফ। আরেকটা ইকুয়েশন বলেছিলাম টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। তো এই দুটো ইকুয়েশন কীরকমভাবে রিলেটেড, বা এল বাই জিটা কোথা থেকে আসলো, সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। তো চলো, এরপর আমরা একটা জিনিস দেখব। আমরা পেন্ডুলামকে ডেসক্রাইব করে এসএইচএমটা বুঝেছি। এরপর আমি একটা পেন্ডুলাম নেব, আমাকে প্রুভ করাতে হবে যে ওই পেন্ডুলামের যেই মোশনটা হচ্ছে ওটা সিম্পল হারমোনিক মোশনই, ঠিক আছে। মানে আমাকে প্রুভ করতে হবে যে ওই পেন্ডুলামটাতে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, তাই তো। তো আমি প্রথমে কি করলাম, একটা পেন্ডুলাম নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই পেন্ডুলামটা এক্ষেত্রে আমার কিছু কন্ডিশন থাকবে। আমি প্রথমে ধরে নেব যে অবজেক্টটা নিচ্ছি, মানে এই অবজেক্টটা হচ্ছে পয়েন্ট মাস হবে বা মাসলেস পেন্ডুলাম হবে, মানে মানে শুধুমাত্র একটা পয়েন্টেই এর মাসটা থাকবে, ঠিক আছে। যেটাকে মাসলেস পেন্ডুলামও বলতে পারো বা পয়েন্ট মাস বলতে পারো, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এই যে ওয়্যারটা বা তারটা যেটা থাকবে, এটা তোমার টেনশন লেস হবে। মানে কি, মানে এই তারটাকে যদি এই অবজেক্টটার ওয়েট চেঞ্জ হয়ে যায়, বেড়ে যায়, তাহলে যেন এই তারটার টান বেশি না পড়ে, মানে টেনশনের যেন চেঞ্জ না হয় বা টানের যেন চেঞ্জ না হয়, ঠিক আছে। তার মানে কি, আমার এই তারের কোয়ালিটি ভালো হতে হবে। তাহলে কোয়ালিটি ভালো হতে গেলে এই তারটাকে কি হতে হবে, রিজিড হতে হবে, রিজিড স্ট্রিং হতে হবে। এই অবজেক্টটার যদি মাসে চেঞ্জ হয় তাহলে এই যে যেখানে সাপোর্টটা থাকবে, এই বা স্ট্যান্ডটা থাকবে, এটাকেও একদম রিজিড হতে হবে,
মানে শক্তপোক্ত হতে হবে, ঠিক আছে। তাহলে এই যে পেন্ডুলামটা পাবো, এই পেন্ডুলামটা হবে পারফেক্ট পেন্ডুলাম, ঠিক আছে। তো দেখো এই পেন্ডুলামটা যখন এই মিন পজিশনে রয়েছে, মিন পজিশনে থাকার জন্য এর যে ওয়েটটা, ওয়েট ইকুয়াল টু কি এমজি, এমজিটা কি এই নিচের দিকে কাজ করবে। এরপর আমি ধরলাম যে এই পেন্ডুলামটা তার এক্সট্রিম পজিশনে গেছে, এই পজিশনে গেছে। এক্সট্রিম পজিশনে আসা মানে এখানে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে এবং ভেলোসিটি 0 হবে, এবং এখান থেকে এই এক্সট্রিম পজিশন থেকে অবজেক্টটা আবার মিন পজিশনে ফিরে আসতে চাইবে। তো এখানে একটা রিস্টোরিং ফোর্স কাজ করবে, এটাও জানি। তো এই যে পজিশনটা, ধরো এই যে পজিশনটা, এই পজিশনে ওয়েটটা কোন দিকে কাজ করবে, একদম এই বরাবর এমজি এইভাবে কাজ করবে। আর আমার অ্যাক্সিসটা বা তারটা কোন দিকে ছিল, এই দিকে। তাহলে আচ্ছা আরেকটা জিনিস বলে নিই তার আগে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। আর এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তো এই এক্সটাকে আর্ক বলা চলে, মানে আর্ক ইকুয়াল টু এক্স, আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এর যে এই যে লেন্থটা, এফেক্টিভ লেন্থ, এটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এরপর এখানে এসো, এই যে এমজিটা এক্সট্রিম পজিশনে এই নিচের দিকে কাজ করছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কেন? কারণ দেখো এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, আর এই অ্যাক্সিসটা থেকে আসছে, তাহলে থিটা হলো। এইটা থিটা হওয়ার জন্য এই বরাবর এই এমজির একটা কম্পোনেন্ট কাজ করবে, তাহলে সেটা কত হবে, এমজি কস থিটা, ঠিক আছে। আর এর লম্ব বরাবর আর একটা ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে তোমার এমজি, এখানটায় লিখছি আমি এমজি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই এমজিটার ওয়েটটার দুটো কম্পোনেন্ট পেলাম, একটা হচ্ছে এমজি কস থিটা যেটা এই দিকে কাজ করবে, আর একটা হচ্ছে এমজি সাইন থিটা যেটা এই দিকে কাজ করবে। তো এই এমজি কস থিটাটা যখন নিচের দিকে কাজ করছে, মানে কি এই তারটাকে টান করে রাখছে, মানে টেনশনটাকে ধরে রাখছে, টানটাকে ধরে রাখছে। তো টানটা এতটাও বেশি হবে না যে তারটা ছিঁড়ে যাবে, একটা ব্যালেন্সড ফোর্স বা ব্যালেন্সড টেনশন কাজ করবে, ঠিক আছে। তাহলে এমজি কস থিটাটা হচ্ছে একটা ব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। মানে এমজি কস থিটাটা হচ্ছে একটা ব্যালেন্সড ফোর্স। আর এই এমজি কস থিটাটাকে আমি বলতে পারি যে টি ইকুয়াল টু এমজি কস থিটা, মানে টেনশনটা, তারের যে টানটা, সেটা ইকুয়াল টু এমজি কস থিটা। আর এমজি সাইন থিটা যেটা, মানে এটা দেখো, এটা হচ্ছে আনব্যালেন্সড, কারণ এই এমজি সাইন থিটাটাই এই অবজেক্টটাকে তার মিন পজিশনের দিকে আনার জন্য টানবে, ঠিক আছে। তাহলে এখানে এমজি সাইন থিটাটা কি আনব্যালেন্সড। তো তাহলে আমি বলতে পারি যে এমজি সাইন থিটাটা হচ্ছে আনব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। এরপর দেখো এই যে এমজি সাইন থিটাটা একে এই দিকে টানছে, মিন পজিশনের দিকে টানছে, তাই তো। আর একটা ফোর্স আমি কি বলেছি, রিস্টোরিং ফোর্স, যেটা তোমার অবজেক্টটাকে মিন পজিশনের দিকে আনার জন্য চেষ্টা করে। তাহলে আমি এটা বলতে পারি যে এফ আর ইকুয়াল টু এমজি সাইন থিটা, তাই তো। এফ আর মানে কি একটা ফোর্স, তো ফোর্স ইকুয়াল টু কী হয়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এখানে মাস কত এম, আর অ্যাক্সেলারেশন কত, আমি এফ ধরে নিই, মানে এম ইন্টু এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা। তো এম যদি কেটে যায় তাহলে হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু জি সাইন থিটা। এরপর একটা জিনিস দেখো, আমার পেন্ডুলামটা ছিল এই অবস্থায়, তাই তো। এটা হচ্ছে তোমার আর্ক এক্স, এটা হচ্ছে লেন্থ এল, এটা হচ্ছে থিটা, তাই তো। এই যে থিটার ভ্যালুটা, এটা খুব স্মল। তো থিটার ভ্যালু যদি স্মল হয়, মানে থিটা যদি স্মল হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি এটা থিটার সমান, ঠিক আছে।
তাহলে এখানে থিটা মানে কোন, থিটা মানে কতটা এরিয়া কভার করছে, থিটা হচ্ছে এই পুরো এরিয়াটা কভার করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু এক্স বাই এল। তোমরা যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করো তাহলে এখানে বুঝতে পেরে যাবে যে থিটা ইকুয়াল টু এই যে পুরো এরিয়াটাকে কভার করা হচ্ছে, যার জন্য এটা এসে যাচ্ছে আর্ক বাই লেন্থ, ঠিক আছে, মানে এক্স বাই এল। তো আমি যদি এখন সাইন থিটার জায়গায় এই ভ্যালুটা বসাই, কত আসছে, এফ ইকুয়াল টু জি ইন্টু এক্স বাই এল। তো আমি এটাকে এইভাবে লিখলাম, এক্স বাই এফ ইকুয়াল টু এল বাই জি, ঠিক আছে। আচ্ছা, আমরা টাইম পিরিয়ডের কি ইকুয়েশন দেখেছিলাম, টাইম পিরিয়ড ইকুয়াল টু দেখেছিলাম যে 2 পাই আন্ডার রুট অফ এক্স বাই এফ। এটা হচ্ছে তোমার এসএইচএম এর ইকুয়েশন, এসএইচএম এর টাইম পিরিয়ডের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমি যখন তাহলে আমি যদি এক্স বাই এফ এর জায়গায় এল বাই জি বসাই তাহলে কত আসবে, টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের জন্য, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ঠিক আছে। আর এটা হচ্ছে পেন্ডুলামেতে যদি সিম্পল হারমোনিক মোশন হয় তাহলে তার টাইম পিরিয়ড, এসএইচএম ইন পেন্ডুলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট এক্স বাই এফ, আর ওখান থেকে আমি লিখে দিয়েছিলাম যে টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। আমি এটা কীভাবে হয়েছে আগের ভিডিওতে ডেসক্রাইব করিনি, তো তবে আমি এই ইকুয়েশনটার বিভিন্ন অ্যাপ্লিকেশন ওখানে দেখিয়েছি, যে একটা দোলনাতে একজন দাঁড়িয়ে থাকলে কীরকম তার টাইম পিরিয়ড হবে, একজন বসে থাকলে তার টাইম পিরিয়ড কী হবে, এটা আমি আগের ভিডিওতে ডেসক্রাইব করেছি। তো আমি ওই অ্যাপ্লিকেশনগুলো আর ডেসক্রাইব করছি না এখানে, তোমরা আরেকবার দেখে নিও পারলে ওই ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা ফিজিক্স, ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের ওপর ভিডিও পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।